তো প্রথমে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। अच्छा ठीक है। তো সবাইকে বিজেপি পার্টিতে কেউ যাবেন না দয়া করে। এই রাজনৈতিক দল মানুষের সাথে মানুষের ভেদাভেদ করে, আগুন লাগায়, দাঙ্গা করে, গন্ডগোল করে, লোকে লোকে ঝগড়া বাঁধিয়ে দেয়। ভিডিও বানাবোই না। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হয়েছেন এক তৃণমূল নেতা। এখন তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ার জন্য বিজেপি, সিপিএম এবং কংগ্রেস মুখ্যমন্ত্রীর হাত থেকে বা মুখ্যমন্ত্রীর দলের যত মুখপাত্র আছে তাদের হাত থেকে এই নেতাগুলো বেঁচে গেছে। যদি তৃণমূলের কোনো নেতা গ্রেপ্তার না হতো, আজকে হয়তো তৃণমূল, বিজেপি বা সিপিএমের কোনো একজন নেতাকে ভুলভাল কেস দিয়ে জেলে ঢুকিয়ে রেখে দিত। আজকে এই ভাঙড়ে যিনি সংগঠক আছেন, প্রধান সংগঠক সায়নী ঘোষ, তাকে নিয়ে কথা হবে এবং তৃণমূল যে তৃণমূলের মাংস কীভাবে চিবিয়ে খাচ্ছে সেটা নিয়েও কথা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমাদের পরিবার আজকে 5,000 সাবস্ক্রাইবার পূরণ করেছে। তো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো শুরু করি। আমি একদম 200% আমি মনে করি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই রাজ্জাককে খুন করেছে। ভাঙড়ে শওকত মোল্লা, যিনি দুর্নীতিগ্রস্ত এবং দাঙ্গাবাজ একজন নেতা, যাকে মুখ্যমন্ত্রীও দাঙ্গাবাজ আখ্যা দিয়েছেন। ভরা সভায় প্রশাসনিক সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এই শওকত মোল্লাকে দাঙ্গাবাজ বলেছেন তাদের দিনে দুপুরে বোম পড়ে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই ভাঙড়কে আজ পর্যন্ত অশান্ত থেকে শান্ত করতে পারলেন না। আজকে তৃণমূলের রেজ্জাক খান নামে একজন তৃণমূল কর্মী খুন হয়েছেন এবং সেখানটায় তৃণমূলেরই একজন নেতা, যিনি আইএসএফ থেকে এসেছিলেন, যাকে শওকত মোল্লা বরণ করে ঘরে তুলেছিলেন, সেই শওকত মোল্লা তিনি তৃণমূলের এই নেতাকে খুনের জন্য তাকে হয়তো অ্যাপয়েন্ট করেছিলেন। এবারে আমরা তো জানি না, আজকে যদি শওকত মোল্লা তিনি প্রথমেই বলতে পারেন যে আমি 200% শিওর যেটা আইএসএফেরই কাজ, তাহলে এখন যখন তৃণমূলের নেতা, তারই দলের সহকর্মী, তার ছায়াসঙ্গী সে যখন খুন করেছে, তখন তাহলে এই খুনের মাস্টার মাইন্ড আমরা শওকত মোল্লাকেই ধরতে পারি, তাই না? আপনি তো বারংবার অভিযোগ করছেন যে আইএসএফ দুষ্কৃতীরা আইএসএফ নেপথ্যে রয়েছে, তারাই এই রেজ্জাক খানকে খুন করেছে, কিন্তু যারা ধরা পড়ছে, যারা গ্রেফতার হয়েছে, তারা প্রত্যেকেই তো তৃণমূলের। আইএসএফ থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য এরা, এবং 2024 সালে লোকসভা নির্বাচনের পর আইএসএফ থেকে এসেও আমাদের দলে যোগদান করেছিল। এতে আইএসএফ মদত আছে। যখন এই রেজ্জাক খান খুন হন, তার মৃতদেহের সামনে দাঁড়িয়ে যখন শওকত মোল্লা ইন্টারভিউ দিচ্ছিলেন প্রেসকে, তখন তার পেছনে এই প্রধান খুনি দাঁড়িয়েছিল। এই খুনি অ্যারেস্ট হওয়ার পরে প্রেস যখন তাকে জিজ্ঞাসা করলো যে এই খুনি তো আপনার পেছনে দাঁড়িয়েছিল, আপনি কেন বুঝতে পারেননি? তখন সে বলল যে এ আইএসএফ থেকে এসেছিল, কোনো একটা প্ল্যান করে এসেছিল। যদি সে কোনো প্ল্যান করে এসেছিল, তুমি তোমাদের দলের কর্মী সমর্থকদের বাঁচাতে অক্ষম, তোমাদের পুলিশ তোমাদেরই দলের নেতাদেরকে প্রোটেকশন দিতে ব্যর্থ, তাহলে এই তোমাদের পুলিশ সাধারণ মানুষকে কি প্রোটেকশন দেবে? আর তোমরা সাধারণ মানুষের কী সেবা করবে? এবারে তোমরা মাথায় ঢুকিয়ে নাও। যেতে হবে। আরে আমার কালী আমার মনে, আমার কৃষ্ণ আমার মনে, আমার গৌরনিতাই আমার মনে। তৃণমূলের একজন দুর্দণ্ড প্রতাপ নেত্রী, মমতার পরে যা স্থান, যিনি পুরো লোকসভাটাকে পুরো কাঁপিয়ে রেখেছেন, যিনি বিধানসভায় অনেক দামি দামি বক্তৃতা দেন এবং তৃণমূলের একজন তারকা প্রচার প্রার্থী, তিনি অনেক কথা বলেছেন। তিনি কি বলেছেন একটু তোমরা শুনেন। অত্যন্ত মর্মাহত আমরা। সত্যিই খুব মর্মাহত, তাই না? সত্যিই খুব দুঃখজনক ঘটনা, তাই না? বলি দিদি, যদি সত্যিই এটা দুঃখজনক ঘটনা হয়, তোমার পাশে যিনি বসে আছেন, যিনি সেই খুনিকে বরণ করে তোমাদের দলে এনেছিলেন, আসলে কি বলো তো, তোমরা যার পা চেটে বড় হয়ে এসছো না, সেই মানুষটার মানসিকতাও সেম। কারণ যখন মুখ্যমন্ত্রী তিনি জেনেছিলেন যে সিপিএমের প্রত্যেকটা নেতা যারা দুর্নীতিগ্রস্ত, যারা হচ্ছে খুনি, তাদেরকেই তিনি আবার ঘুরে ফিরে তোমাদের দলেই নিয়েছিলেন। মনে আছে না? মনে করিয়ে দেবো? আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। তার বাড়ির লোকের সঙ্গে আমরা আজকে দেখা করেছি। ছোট ছোট দুটো বাচ্চা আছে, ভাবি ছিলেন। মানুষকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। মানুষকে কেড়ে নেওয়ার ক্ষমতা তোমাদের আছে, মানুষের পরিবার সেটাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা তোমাদের আছে। যেমন করে 26,000 জন শিক্ষক এবং স্থায়ী শিক্ষাকর্মীরা, তাদের পরিবারটাকে যেরকম তছনছ করে দিয়েছো, তোমাদের সেই ক্ষমতাটাই আছে। আমরা জানি তোমরা যে কত বড় দুর্নীতিগ্রস্ত, তোমরা যে কত বড় দাঙ্গাবাজ, তোমরা যে কত বড় নাটকবাজ, সে আমরা জানি। দেখো, রঙ্গমঞ্চে তোমার অভিনয় সবার মন কেড়েছে, তুমি সবার মনের রানী। তোমার সাথে একটু কথা বলার জন্য, তোমার সাথে একটু সেলফি নেওয়ার জন্য কত কত মানুষের ভিড় হয়। সেই ভিড়ের মাঝে যদি শওকতের মতো কিছু নেতা থাকে, আজকে যদি শওকত মোল্লার নামে সেই পুলিশ আবার ওয়ারেন্ট বার করে তাকে অ্যারেস্ট করে, তখন তুমি বলবে যে কত মানুষ তো আমাদের ধারে পাশে থাকে, ওরা কি নেতা নাকি?
ওদেরকে আমি চিনি না, ও একজন সাধারণ তৃণমূলের কর্মী, তাই আমি ওর সাথে সেলফি তুলেছি বা ওর কাছে গিয়ে বসেছিলাম। তৃণমূলের দল হচ্ছে যখন কোনো মানুষের জীবন এরা কেড়ে নেবে, যখন সেই পরিবারটাকে পুরো পথে বসিয়ে দেবে, তাদের হাতে হয় 10 লাখ টাকা দেবে, নয় কোনো একটা খিচুড়ি স্কুলে চাকরি দিয়ে দেবে, অঙ্গনওয়াড়িতে রান্নার কাজ দিয়ে দেবে, বাস তাতেই ওদের জীবন শেষ হয়ে যাবে। মাদারের বাচ্চা। কিন্তু সেটা বাদ দিয়ে স্বর্গতভাবে এমএলএ সাহেব নিজে বারবার গেছেন, মুখ্যমন্ত্রী নিজে অবগত, আশ্বাস দিয়েছেন পাশে থাকার। একটা মৃতদেহের সামনে সেখানটায় গিয়েছিল আমাদের যে ভাঙড়ের একচ্ছত্র আধিপত্য যার বিস্তার আছে সেই শওকত মোল্লা, এবং সেই শওকত মোল্লার যে নিরাপত্তারক্ষী, সেই নিরাপত্তারক্ষীর পেছনে দাঁড়িয়েছিল এই খুনের মাস্টার মাইন্ড, যেটা পুলিশের দাবি। তো সে সেখানটায় কী করছিল, এখন শওকত মোল্লা বলছে ওখানে 400 লোক ছিল, তার মধ্যে কাকে আমি বাঁচবো বা কাকে আমি দেখবো। তখন শওকত বাবুকে আমি বলি যে উনি এমন একজন মানুষ যে তোমার নিরাপত্তারক্ষীর সাইডে সাইডে হাঁটছিল, তাহলে তুমি নিশ্চয়ই ওনাকে চেনো বা তোমার নিরাপত্তারক্ষী ভালো করেই জানে যে ওই মানুষটাকে, বা উনি তোমার ছায়াসঙ্গী, সেটা সাধারণ মানুষ পুরো ভালো করেই বুঝতে পারছে। তো একটা কথা বলি, মিথ্যে কথা বলার একটা লিমিট আছে, আর তোমাদের দলের তো একটা সংস্কৃতি আছে না, যে কোনো একটা মানুষ বিপদে পড়েছে তাকে পুরোপুরিভাবে ফাঁসিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের, এবং তার ঘাড়ে সমস্ত দোষটা ঠেলে দিয়ে নিজে পুরো আরাম করে বসবে। এটা আমরা জানি, খুব ভালো করেই বুঝতে পারি। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া। এবারে আসি যে এই তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের এক নেতা আরেক নেতার মাংস খাওয়ার জন্য কেন এত উতলা হয়ে উঠেছে। দেখো, আমরা সকলেই জানি তৃণমূল দলে যত নেতা আছে তারা কতটা সতীর ছেলে। তো এই সতীগিরি ওনাদের যে পার্শ্ববর্তী একটা বাজার এলাকা আছে বিজয়গঞ্জ, সেই বিজয়গঞ্জে বাজার থেকে যত তোলা হয় ওই তোলার ভাগ বাঁটোয়ারা নিয়ে একটা গন্ডগোল তৈরি হয়েছে, যেই তোলার ভাগ কিন্তু শওকত মোল্লার কাছেও যায়, আবার সায়নী ঘোষের কাছেও যায়। তো এই তোলা নিয়ে বিভিন্ন রকমের এদের মধ্যে বচসার সৃষ্টি হয়, এবং সেই বচসা থেকে আজকে এই ঘটনার পরিস্থিতি হয়। তো এখানটায় শওকত মোল্লা তিনি ভাবছেন যে সালা আমার নিজের লোকটাকেই মেরে দিল, তাহলে আমার তোলাগুলো তুলবে কে, তাই তিনি নতুন লোক খুঁজে বেড়াচ্ছেন। তিনি অনেকটাই ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছেন, কি করবেন বুঝতে পারছেন না। গন্ডগোল কি নিয়েছিল এখন আমি মুখ খুলবো না। এখন নাকি সে মুখ খুলবে না। সে গন্ডগোলটা কী নিয়ে ছিল যখন সবাই জিজ্ঞাসা করছে, তখন সে বলছে আমি মুখ খুলবো না, কারণ মুখ খুললে শওকত ফেঁসে যাবে। মুখ উনি খুলবেন না, ওনার লুঙ্গি খুলে ওনার গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ উনি এমন একজন মানুষ যিনি একটা পরিবারের যে কর্তা তাকেই পুরো খালাস করে দিলেন। তার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, একটা বউ আছে, তারা এখন কোথায় গিয়ে বসবে? তারা এখন মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হতে বাধ্য হবে। তখন মুখ্যমন্ত্রী তাদেরকে দেখাবেন, দেখো মাস পুরালে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, এই টাকাগুলো তো তোমাদের দেওয়া হচ্ছে, এবং তোমার বর তৃণমূলের জন্য শহীদ হয়েছে। 21শে জুলাই সামনে আছে, তোমার বরের একটা শহীদের একটা মূর্তি বানিয়ে দেবো, সেখানটায় দুটো মালা এবং ফুল পড়ে যাবে, বাস তোমার বর স্বর্গে যাবে কি তোমার বর আল্লাহর কাছে যাবে, সেটা মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে পারবেন না। মুখ্যমন্ত্রী যতটুকু করার তিনি করে দিয়েছেন। আমি একদম 200% আমি মনে করি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই রাজ্জাককে খুন করেছে। আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে ইনি 200% শিওর কী করে হলেন? আজকে তিনি যদি এই খুনের ঘটনা না জানতেন, তাহলে তিনি অন্য দলের ওপরে কী করে তিনি দোষ চাপালেন? এই শওকত মোল্লা, যিনি দাঙ্গাবাজ, খুনি, একটা দাগি আসামি, তাকে মুখ্যমন্ত্রী পুরো কোলের ছেলে করে রেখেছে। আজকে এ নাকি 200% শিওর হয়ে বলছে। আজকে যখন তোমার দলের লোক অ্যারেস্ট হচ্ছে, তখন তোমার উচিত প্রত্যেকটা নেতা ওনার বাড়িতে গিয়ে, প্রত্যেকটা নেতা গিয়ে ওনার বাড়িতে ক্ষমা চেয়ে আসা, এবং মুখ্যমন্ত্রী ওনার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসা উচিত। কারণ এই যে মহিলাটা যিনি তার স্বামীকে হারিয়েছেন, তার পুরো সংসারটা শেষ হয়ে গেছে। আজকে এই শওকত মোল্লা ভাঙড়ে সন্ত্রাস সৃষ্টি করার জন্য, আজকে এই শওকত মোল্লা তোলাবাজি করার জন্য আজকে একটা পরিবারের মাথাকে কেড়ে নিতে বাধ্য হলো। একটা কথা আমি বলি, এখানটায় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ না থাকলে শওকত মোল্লার নামে প্রথম থেকে এত ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী নয়নের মণি হয়ে কী করে উনি বসে আছেন, সেটাই আমাদের প্রশ্ন। তিনি 2011 সালে বলেছিলেন যে বদলা নয় বদল চাই। আজকে 2025 সালে এসে আমরা বুঝতে পারছি যে তিনি কথাটা উল্টো বলেছিলেন, যে বদল নয় বদলা চাই। তাই তো আজকে সিপিএমের বিভিন্ন নেতারা, যারা ছোট বড় সব নেতাগুলো এখনও পর্যন্ত ঘর ছাড়া হয়ে আছে, এবং সিপিএমের বহু নেতাকে খুন হতে হয়েছে। প্রতি ভোটের সময় বিজেপি কর্মী খুন হয়। আজকে আমরা লোকসভা নির্বাচনে দেখেছি যে নন্দীগ্রামে কী করে বিজেপি কর্মীকে খুন করা হলো, একটা সন্ত্রাস সৃষ্টি করার মতো ঘটনা ঘটলো। আজকে মুখ্যমন্ত্রী তিনি কিভাবে এই সন্ত্রাসবাদীদেরকে, এই দাঙ্গাবাজদেরকে তার দলের নয়নের মণি করে রেখেছেন, বা তার দলের সম্পদ হিসাবে এরা বিবেচিত হচ্ছে, সেটা দেখে আমাদের খুবই অবাক লাগছে। এই মুখ্যমন্ত্রী, যিনি নাকি মানবিক মুখ্যমন্ত্রী, এই তার মানবিকতা, এই তার মানবিকতার ছোঁয়া। আজকে সেই ছোঁয়াতে একজনের পুরো ফ্যামিলি শেষ, যার স্বামী মারা গেছে। উনি আবার উল্টো কথা বলছেন, উনি বলছেন যে এরা 3 জনই একটা বন্ধুর মতো হয়ে কাজ করতো, এরা সব মিটিংগুলো এরা 3 জন মিলেই অ্যাটেন্ড করতো। উনি কি বলছেন একটু শুনে নি। রাজ্জাক ভাই এই শওকত মোল্লার সঙ্গেই তো ওই দিনই কলেজ মাঠে মিটিং হয়েছে। শওকত মোল্লা মিটিং করেছে, হ্যাঁ উনি এই বুথের সভাপতি। শওকত মোল্লা এটা যে বলেছে ভুল, শওকত মোল্লারই তো ঘনিষ্ঠ, এটা মিথ্যা। তাহলে
যিনি মারা গেছেন তার স্ত্রী মিথ্যে কথা বলছে। তিনি বলছেন যে ওই মানুষটা হচ্ছে ওখানকার বুথ সভাপতি এবং প্রত্যেকটা জায়গায় মিটিংয়ে সে তার সাথে থাকে, এবং যেদিন মারা যায় সেদিন বিকালেও স্কুল মাঠে এরা মিটিং করেছে। কী ধরনের মিথ্যে কথা! এটা হচ্ছে মমতা ব্যানার্জির আশীর্বাদ। এই আশীর্বাদ না থাকলে এরা এতটা পরিমাণে সাহস পেত না। আজকে এই শওকত মোল্লার আশীর্বাদে এই যে মোফাজ্জলুল, এরা আজকে এই দাঙ্গাবাজি, জুলুমবাজি, চাঁদাবাজি এগুলো করতে এতটা সাহস পেয়েছে। এখনও পর্যন্ত মিথ্যে কথা বলে যাচ্ছে। এখন বলতে পারবে না, যেহেতু এরা তৃণমূলের লোক এবং এরা হচ্ছে তোমার মুসলিম ক্যাটাগরির মানুষ, তো এরা এখন বলতে পারবে না যে এতে বিজেপির মদত রয়েছে বা বিজেপির নেতাদের থেকে টাকা খেয়ে এরা রাজনীতিটাকে ঘোরানোর চেষ্টা করছে। শওকত মোল্লাকে এরা হচ্ছে দোষী প্রমাণ করার চেষ্টা করছে। এরা এখন বলতে পারবে না, তার কারণ হচ্ছে তৃণমূলেরই নেতা খুন হয়েছে, আবার তৃণমূলেরই নেতার হাতে। তাই এখানটায় বিজেপির কোনো গন্ধ থাকবে না। তৃণমূল যে তৃণমূলের মাংস খাওয়াতে এতটা উদ্গ্রীব হয়ে পড়েছে, এর পেছনে প্রধান এবং সর্বশ্রেষ্ঠ কারিগর হচ্ছেন মমতা ব্যানার্জি। তার আশীর্বাদ ছাড়া এসব কিছু সম্ভব নয়। এ নেতা কিসের? বুথ সভাপতি ওনার স্ত্রী দাবি করছেন, কে বুথ সভাপতি মোফাজ্জল। দেখাতে পারবে? 700 লোক সেখানে ছিল। ওনার স্ত্রী কে বললো, কি বললো না বললো ওনার স্ত্রীর বিষয়ে, তাকে জিজ্ঞাসা করুন। এই তো হচ্ছে তৃণমূল নেতার পরিচয়। এই না হলে তৃণমূলের নেতা? বলছে ওনার স্ত্রী বলেছে, ওনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন। তো উনি তাহলে মিথ্যা কথা বলছেন। উনি স্বামী হারিয়ে তার নামে দোষ চাপাচ্ছেন। ওনার মানসিক অবস্থা হয়তো খারাপ। যেমন করে আমাদের ছোট্ট বোন, সে হারিয়ে গিয়েছিল, তার মা যখন বলেছিল তারা সিপিএম করে বলে তৃণমূলের নেতারা তাদের ঘরে বোম মেরেছিল, মনে পড়ে? আজকে এই শওকত মোল্লা সায়নী ঘোষের মতো কিছু সাংসদকে হাতে পেয়ে ইনি বিধায়ক হয়ে মোটামুটি দুজন মিলে ভাঙড়টাকে আরও অশান্ত করার চেষ্টা করছেন। কারণ সায়নী ঘোষের প্রতিটা বক্তব্যে আমরা অশান্ত কিছু বুঝতে পারি বা অশান্ত কিছু অনুভব করতে পারি। সায়নী ঘোষ খুব ভালো মনের মানুষ। তিনি কি বলছেন আমরা একটু শুনে নেব। আরে আমার কালী আমার মনে, আমার কৃষ্ণ আমার মনে, আমার গৌরনীতাই আমার মনে। একদম ওই মন নিয়েই তোমরা এরকম খুন করছো, এরকম দাঙ্গাবাজি করছো, এরকম জোচ্চুরি করছো। কালী, কৃষ্ণ, আল্লাহ, ভগবান সব যখন একসাথে হয়ে যাবে, সবাই তো সেখানে মারামারি শুরু করবে। তাই তোমরা এরকম দাঙ্গাবাজি শুরু করেছো। করো করো, ভালো। তোমাদের এই দাঙ্গাবাজি দেখে বাকি দলগুলো আনন্দ নিচ্ছে, কারণ তৃণমূল মারছে, আবার তৃণমূলই মরছে। তাও আবার যারা দুধেল গাই, যারা মুখ্যমন্ত্রীর দুধেল গাই, তারাই মরছে। হরি নাম নিয়ে জগৎ মাতাল আমার রাখলেন তাই। আমি তো একই মুখে গেছি, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, মারা হাত তুলে একটু, রাই আমাদের, রাই আমাদের, আমার রাইয়ের শ্যাম তোমাদের, রাই আমাদের বৃন্দাবন। আবার সেই মুখেই গাইছি, যেই মুখে নিতাই গাইছি সেই মুখে আবার মক্কা মদিনা। যেই মুখে আমরা খুন করছি, যেই মুখে খুন করার জন্য সুপারি দিচ্ছি, সেই মুখেই আবার আমরা বলছি যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত, দল মত ধর্ম নির্বিশেষে পুলিশ ব্যবস্থা নেবে। কলকাতা পুলিশ এর বিরুদ্ধে যথাযথ এবং কঠোর ব্যবস্থা নেবে। আমরা সেই মুখেই বলছি। আমরা দিদির দোগলামি ভালো করে চিনি। দিদি আমাদের তৃণমূলের খুবই বড় একজন নেতা এবং তৃণমূলের সম্পদ। আপনি 10-এ 10 পাইছেন। তোদের পাল তুলবে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। হ্যাঁ, মদিনা তো যাবেই। তার কারণ হচ্ছে মদিনা না গেলে তোমাদের পাপ তো ধুবে না। তোমাদের পাপ ধোয়ার জন্য মদিনা, তোমরা গেলে মদিনাটাও পাপে ভর্তি হয়ে যাবে। তাই যেও না। ওখানকার সরকার তোমাদেরকে ব্যান করতে পারে, তোমাদের পাসপোর্ট কেড়ে নিয়ে তোমাদেরকে রিমান্ডে নিতে পারে। তোমরা যেও না, কারণ তোমরা যেখানে যাবে সেখানে দাঙ্গা লাগাবে। ওই মদিনাতে কার পকেট ছেড়ে দেবে এবং সেই মদিনাতে গিয়ে তুমি কার খাবার চুরি করবে, কারোর চাকরি চুরি করে নেবে। ওখানে যারা ওই দেখাশোনা করে বা সেবা করে তাদেরও চাকরি খেয়ে নেবে। তোমাদের মতো নেতা সেখানে যাওয়ার দরকার নেই। ওরা ভালো আছে, সুখে থাকতে দাও। আমি কি কম হিন্দু হলাম নাকি মা বলো? আরে আমার কালী আমার মনে, আমার কৃষ্ণ আমার মনে। বনে ছিল কাঠকিংকড়া, কামড়ে দিল শওকত মোল্লার। আজকে দেবাংশু ভট্টাচার্য, তিনি যখন অসমের মুখ্যমন্ত্রী বাংলা ভাষা নিয়ে বলেছিলেন, তখন দেবাংশু ভট্টাচার্য বেরিয়ে এসে কী কান্নাকাটিটাই না করলো, কিন্তু কিছু ছিঁড়তে পারলো না। মেন হচ্ছে এখানটায় শওকত মোল্লা, যিনি খুনি ডাকাতি এবং তোলাবাজদের তৈরি করেন, যিনি তোলাবাজদের জন্ম দেন। আজকে তিনি বা তার ছত্রছায়া থেকে এক একটা মানুষ খুন হয়ে যাচ্ছে, সেখানটায় এদেরকে দেখা যাচ্ছে না। কুণাল ঘোষ, তিনি এত পরিমাণে বিজি আছেন, তিনি খুনগুলো দেখতে পাচ্ছেন না। পরপর 3 দিনে 3 জন তৃণমূল নেতা খুন হয়েছে এবং প্রত্যেকটা খুনে সেই তৃণমূল নেতাই দায়ী। তাহলে আজকে তৃণমূলের ভেতরে যেই অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্বের জন্য দায়ী কে? অভিষেক না মমতা? আজকে এই যে ঘরগুলোর সব যে কর্তাগুলো যে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং সেই ঘরগুলো যে শেষ হয়ে যাচ্ছে, সেগুলো দায় কে নেবে? তাদেরকে কি শুধুমাত্র চাকরি দিলেই তাদের সব কিছু ঠিক হয়ে যাবে? যদি টাকা দেওয়া হয় তাহলে কি তারা তাদের স্বামীর সুখ ফিরে পাবে? পাবে না তো। মুখ্যমন্ত্রী পেতে পারে, অন্য কেউ পাবে না। সেটা ভাবতে হবে। তো তোমাদের কি মতামত তোমরা আমায় একটু কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করে দাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।